ইমলি, তোমার ছিছি টিভি শেষে কামাল দেখিয়ে ছাড়লো, কি বলো? হ্যাঁ, না না, ওয়ান সেকেন্ড, একটা জিনিস আমি বুঝলাম না। এই ছিছি টিভিটা আবার কি? ছিছি টিভি? ওয়েল ভাই, এই ছিছি টিভিটা কি সেটা আমি বলতে পারবো না, সেটা শুধুমাত্র আমাদের রিমলি বলতে পারবে। আচ্ছা, দা ভাই, তুই জানিস এটা কিন্তু আসলে রিমলিরই আবিষ্কার। একদম। আসলে রিমলির কাছ থেকেই তো জানতে পারলাম যে ওর সিসিটিভিটা আসলে ছিচিটিভি না। মানে আমরাও ঘাবড়ে গেছিলাম, কিন্তু তারপর বুঝলাম যে ওটা আসলে ছিচিটিভি না, সিসিটিভি, তাই তো? ভাই, তুই জানিস কি হয়েছিল? শোন তাহলে। এবার বুঝলি তুই? দিল্লির মাথায় যে এত বুদ্ধি ধরে তা তো জানতাম না। আমি তো শুধু জানতাম যে ওর দুটো চোখে শুধু জলই ধরে। এখন তো দেখছি মাথায় বুদ্ধিও আছে। অধিক্ষেতারা শেষ নেই। আচ্ছা, বলছি শুধুই কি কথা হবে নাকি একটু পেট পুজো টুজো হবে? হ্যাঁ, এই রিংলি, আমি কিন্তু দুপুর থেকে ডিউটি দিচ্ছি। হ্যাঁ, আমার তো খিদে টিদে পায় নাকি। আর আমি বলে রাখছি, না খেয়ে কিন্তু এখান থেকে আমি এক পাও নড়বো না, বলে দিলাম। হ্যাঁ, সত্যি তো অনেকটা রাত হয়ে গেছে। তুমি ভাবলা কি কইরা কও তো যে তোমার না খাওয়ায় আমি সাইরা দিমু? তোমরা সবাই দাঁড়াও, আমি এক্ষুনি খাবার বানাই দাঁড়াও। কি উদয় বাবু, মুখটা একটু অফ মনে হচ্ছে? আমার খুবই লজ্জা লাগছে বড়। আমার আমার মধ্যে এতটা অস্বস্তি কাজ করছে, আমি তোকে কি বলবো। মানে আই এম সো এম্বারেসড। আমি তো রিমলির চোখেও তাকাতে পারছি না। আর কোন মুখে তাকাই বলতো ওর চোখের দিকে? জানিস পরম, বেশ কয়েকদিন ধরে আমারও মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে এই বাড়িতে। আর তাই আমি রেস্টুরেন্টে যেতে যেতে ফিরে এলাম। কিন্তু একটা কথা বল আমায় পরম, যে আমার বাড়ির লোকেরা এত অন্যায় করলো, তারপরেও কি করে রিমলি ওদের কথা ভাবছে? আমি ওর চিন্তা হচ্ছে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে যেন মুখার্জি পরিবার না ভেঙে যায়। এবার বল আমায়, রিমলির এই মহান আচরণ দেখে তো আমার আরো বেশি করে লজ্জা লাগছে। রিমলি তো এরকমই উদয়, আর আমি যতদূর জানি ও সারা জীবন এরকমই থাকবে, চেঞ্জ হবে না, জীবন চেঞ্জ। তবে তোকে আমার একটাই অনুরোধ, তুই অন্তত কোনোদিন ওকে ভুল বুঝিস না, ওকে সন্দেহ করিস না। তুই হলি ওর প্রাথমিক সাপোর্ট, সেই জায়গায় তুই ছাড়া ওর আর কেউ নেই। ওর খেয়াল রাখিস উদয়। আর একটা কথা মনে রাখিস, ও এই বাড়িতে রয়েছে শুধুমাত্র তোর ভরসায়। তাই রিমলিকে আর কষ্ট দিস না উদয়, প্লিজ, আর কষ্ট দিস না। ও জানে না ও কার সাথে পাঙ্গা নিচ্ছে।
ও জানে না ও কার সাথে পাঙ্গা নিচ্ছে। আমি ওকে শেষ করে দেব। ও জানে না ও কার লেজে পা দিয়েছে। ও জানে না কার সাথে খেলতে নেমেছে। ও প্রতীক মুখার্জির সাথে খেলতে নেমেছে। প্রতীক মুখার্জি। আমি কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না। একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। তুমি কখনো নিজের ব্যাপারে ভাবো না, না? আমি জানতাম তুমি তোমার ড্রেসিং করতে ভুলে যাবে। তাই জন্য দেখো, এত রাতে আমায় আসতে হলো তোমার ড্রেসিং করার জন্য। কিন্তু কাল কি হবে রিমলি? কাল তো আমি তোমার ড্রেসিং করতে পারবো না। তোমায় মনে করে নিজে ড্রেসিং করে নিতে হবে, কেমন? কেন আপনি কাল কই যাইবেন গাড়ি বাবু? আমাদের তো কিছু কন নাই। তোমাদের মুরাদিডাঙ্গায় গিয়ে যে শুটিংটা করলাম তার কালার কারেকশন আছে, তাই আমায় একটু বাইরে যেতে হবে রিমলি। আপনি একাই যাবেন? না না, আমি একা কেন, পরমও যাবে আমার সাথে। আমি না থাকলে আশা করি তোমার কোনো প্রবলেম হবে না। আর যদি হয় তাহলে তো বৌদি আর গয়না আছে, তাদেরকে নিশ্চয়ই জানাবে। আর একটা কথা রিমলি, এই বাড়িতে কাউকে ভয় পাবে না। অন্যায় যখন করনি তখন মাথা উঁচু করে চলবে রিমলি। কখনো কখনো না কামড়ালেও ফোঁস করে উঠতে হয়। আপনি কাল যাইতাছেন, কবে ফিরবেন? যদি না ফিরি? গাড়ি বাবু, আমি আপনার কাছে হাত জোর করতেছি গাড়ি বাবু, এমন কথা দয়া করে আমারে কইবেন না। তুমি তো সত্যি কেঁদে ফেলেছো। আমি তো মজা করছিলাম রিমলি। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। রিমলি, তুমি চোখের জল মোছো, চোখের জল মোছো, মোছো। আপনার লগে আমার কোনো কথা নাই। ঠিক আছে, তাহলে আমি আসি। গাড়ি বাবু, আর কখনো বলবো না, প্রমিস। আপনি এইবার আমারে বিশ্বাস করছেন তো যে আমি আপনারে মিথ্যা কথা কই নাই? গুড নাইট। কেউ তো নেই বৃষ্টি হোক জানলা দিয়ে রাখছি চোখ পাড়ানি ঝুম উড়েছে ঘুম রাতের চাদরে এসেছে রাত ভিজে হাওয়া খোলা চিঠির পাশে খেয়ালি তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। এসেছে রাত ভিজে হাওয়ার খোলা চিঠির পাশে খেয়ালি তোকে হঠাৎ ভুল করে হয়তো ছুঁয়ে
আমার কোনো ক্ষমতা নেই এখন এই বাড়িতে। আমার কথা কেই বা শুনবে বলো? আমি কি বলবো বলো তো দিদি? আমি রিমলিকে বলেছিলাম তুমি ব্রেকফাস্টে কি খাও, আমি বলেছিলাম বলেই হয়তো এইসব খাবার বানিয়েছে। আমার কথা তো এখন আর এই বাড়িতে কেউ শোনে না। না, আমার কি ক্ষমতা? ওর যা নিজের মনে হয়েছে তাই বানিয়েছে। আমি কি বলবো বলো? এত সাহস তোমার হয় কি করে রিমলি? না হয় দুদিন তোমার সঙ্গে একটু ভালো করে কথা বলেছি, তাই বলে তুমি মাথায় চড়ে বসেছো? আমাদের বাড়িতে কি ব্রেকফাস্ট হবে এখন থেকে কি সেটা তুমি ডিসাইড করবে? খাইয়াই দেখেন না বড় ম্যাডাম, বর্ষা মঙ্গলের ভোগ। ভালো না লাগলে না হয় আমারে কথা শোনাইবেন। শাট আপ! আর একটা কথা বলবে না তুমি। কি মনে করেছো কি নিজেকে? একদিন আমার গেস্টদের পাকে চক্রে রান্না করে খাইয়েছো বলে নিজেকে কেউ কেটা মনে করেছো? এই লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে, লাস্ট বারের জন্য তোমাকে বললাম, আর কোনোদিন যদি এটা রিপিটেশন হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যত ননসেন্স জুটেছে বাড়িতে, খাবো না আমি। না বড় ম্যাডাম, ফেলবেন না বড় ম্যাডাম, অমঙ্গল হইব। আপনি আমাদের যা শাস্তি দেন দেন, কিন্তু দয়া করে প্রসাদ ফেলবেন না বড় ম্যাডাম, সংসারের অমঙ্গল হইব। প্রসাদ মানে? তোর এত বড় সাহস, তুই এই বাড়িতে পুজো করেছিস? তুই জানিস না দিদি এ বাড়িতে পুজো আচ্ছা পছন্দ করে না? কি পুজো করেছিস তুই? আর কোথায় করেছিস পুজো? এক্ষুনি বল দিদিকে, জবাব দে। আমার ঘরে। তোমার সাহস দেখে আমি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি রিমলি। এই মুহূর্তে তোমার ঘর থেকে পুজোর সমস্ত কিছু সরিয়ে ফেলবে। না বড় ম্যাডাম, আর একটাও কথা শুনতে চাই না আমি। কথা যদি না শোনো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা মাথায় রেখো। বড় ম্যাডাম, আপনি যা কইবেন আমি মাইনা নিব। আমারে যা শাস্তি দিবেন আমি মাথা পাইতা নিব, কিন্তু পূজা জিনিস সরানোর আদেশ দিবেন না বড় ম্যাডাম। এমন আদেশ আমি রাখতে পারব না। ঠাকুর দেবতারে আমি কোথাও সরাইতে পারুম না। কি বললে তুমি? আমার কথা মানতে পারবে না? আমি যেটা বলছি সেটা মেনে চলতে পারবে না? আমার বাড়িতে আমি একটা কথা বলছি আর কেউ বলছে যে সেটা মেনে চলবে না? আমি জাস্ট ভাবতে পারছি না। আজ উদয় নেই, আমিও দেখবো রিমলি তোকে আজকে কে বাঁচায়। তোর এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ, তুই এই বাড়িতে দাঁড়িয়ে দিদির মুখের উপর কথা বলছিস? আজ অব্দি আমরা এতগুলো দিন হয়ে গেল দিদির মুখের উপর কথা বলার সাহস অব্দি করিনি। তুই দুদিনের মেয়ে, কি ভাবছিস বলতো তুই নিজেকে? না না ছোট ম্যাডাম, আমি বড় ম্যাডামরে আঘাত করতে চাই নাই। আমি যা করছি এই পরিবারের মঙ্গলের কথা ভাই করছি। বর্ষা মঙ্গলের পূজার ঘর যদি 7 দিন আগে তুললে ফেলাই তাইলে এই পরিবারেরই অমঙ্গল হইব। এই পরিবারের মঙ্গল অমঙ্গল ভাবা তুই কে রে? আমি জানি ছোট ম্যাডাম, আপনারা আমার এই পরিবারের কেউ ভাবেন না, কিন্তু আমি তো এই পরিবারের নুন খাইছি, আর যখন নুন খাইছি তখন এই পরিবারের ভালো মন্দ তো আমাদের ভাবতেই হইব। রে বাপ রে বাপ! ও দিদি,
দিদি এইভাবে হবে না গো, এই মেয়ের মুখে মুখে প্রচুর কথা বেড়েছে। হ্যাঁ, এই মেয়ের মুখ বন্ধ করতে গেলে এবার কিন্তু মুখে নয়। হ্যাঁ দিদি, এইবার হাত চালাতে হবে, এইবার হাত চালাতে হবে। এই তোর এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ, তোকে না আমি না, কিছুতেই নয়। তুমি আমাকে মারাত্মক হার্ট করেছো স্যান্ডি। কোনোদিনের জন্য তোমার ফোনটা আমি রিসিভ করবো না, আর কোনোদিনের জন্য নয়। তোমার সামনে এসে হাত জোড় করে ক্ষমা চাইলেও নয়? তুমি এখানে কি করছো? আর ইউ ম্যাড অর হোয়াট? মম বাড়িতে রয়েছে, তোমাকে বলেছিলাম। প্লিজ তুমি এখান থেকে যাও। দেখো, একবার যদি মম জানতে পারে তুমি এখানে এসেছো, আমি শেষ হয়ে যাবো। প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ, সর্বনাশ হয়ে যাবে। এখানে না এলে তোমার কাছে কিভাবে ক্ষমাটা চাইতাম জিনিয়া? তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। ট্রাস্ট মি, সত্যি আমি খুব কষ্ট পাচ্ছি। একটা কথা বলবে না, চলো এখান থেকে, চলো চলো। আমি শিওর চলে যাব। তুমি শুধু একবার আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। ওই ছেলেগুলোর ঘটনা নিয়ে তোমার উপর রিয়াক্ট করা আমার একদম উচিত হয়নি জিনিয়া, কিন্তু মানুষ মাত্রই তো ভুল করে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি জিনিয়া। আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। আমার দিক থেকে এভাবে মুখ ঘুরিয়ে নিও না প্লিজ জিনিয়া। জিনিয়া, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। ট্রাস্ট মি, আই রিয়েলি লাভ ইউ। প্রমিস করো আমাকে তুমি এইভাবে আর কখনো ভুল বুঝবে না। তুমি কি জানো এই কটা দিন তোমাকে ছেড়ে থাকতে আমার ঠিক কতটা কষ্ট হয়েছে? স্যান্ডি, ইউ আর মাই লাইফলাইন, ট্রাস্ট মি। এই ছেলেটা আবার কে? ওই লাকির মতো আবার কোনো বাসে ছেলে নয় তো? আমার যে কি ভালো লাগছে জিনিয়া, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার প্লিজ তোমাকে কিন্তু বেরোতে হবে। তোকে তো বললাম আমি মম উপরের ঘরে রয়েছে, একবার তোমায় আমার যদি একসাথে দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে, কপালে অশেষ দুঃখ রয়েছে, বোঝার চেষ্টা করো। ধুর পাগলি, কিচ্ছু হবে না। ভালোবাসলে এত ভয় পেলে চলে? আর সেরকম হলে আমি ওনাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। খবরদার না, তুমি কি পাগল? ভুল করেও একদম এই কাজটা করতে যেও না। তুমি আমার মমকে চেনো না স্যান্ডি, তোমাকে আমি বোঝাতে পারছি না। একবার যদি টের পেয়ে যায় না, আমাকে লাইফটা কিন্তু হেল্প করে ছাড়বে। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না জিনিয়া। তুমি প্লিজ এখনই চলো আমার সাথে। তোমাকে বোঝাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। হ্যাঁ, আমি পরে তোমার সাথে মিট করে নেবো। প্রমিস? প্রমিস বাবা, এবার তুমি যাও। আরে জিনিয়া, কে জিনিয়া? ওটাই তো প্রতীক দা। আমি হ্যালো, আমি প্রতীক। স্যান্ডি জিনিয়ার বয়ফ্রেন্ড, তাই তো? আমি জানি জিনিয়া, সবার মতোই আমি তোর চোখে এখন খারাপ একটা ছেলে। কিন্তু ট্রাস্ট মি জিনিয়া, তুই আমার উপর বিশ্বাস করতে পারিস। স্যান্ডির ব্যাপারটা নিয়ে কেউ জানতে পারবে না, আমি তোকে কথা দিচ্ছি, কেউ জানবে না।
এবার যা, এবার যা, দেরি করিস না। হ্যাঁ, তুই তাড়াতাড়ি ওকে ওকে এগিয়ে দিয়ে যা, যা যা। প্রতীকদা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। যা যা যা। বাহ বাহ বাহ, এ তো মেঘ না চাইতেই জল। খেলা তো এবার জমে উঠেছে। একদিকে তানিশা মুখার্জির ছেলে একটা কাজের মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে, আর একদিকে ওর মেয়ে বাড়িতে বয়ফ্রেন্ড নিয়ে আসছে। অসাধারণ, অসাধারণ। এবার আমিও দেখবো তানিশা মুখার্জি, তোমার গর্ব কোথায় থাকে। আমার মুখে যতটা চুনকালি তুমি মাখিয়েছ, ঠিক ততটাই তোমায় সুদে আসলে ফেরত দেব আমি। বুঝলেন রিমলি দেবী, আঁকা হচ্ছে একটা শিল্প। আমরা আমাদের কল্পনাকে রং আর তুলি দিয়ে সবসময় ছবি আর ক্যানভাসে ফুটিয়ে তুলি, বাট সবসময় যে সেই ছবিটাকেই বাস্তবের সঙ্গে হুবহু মিল হতে হবে এরকম কোনো মানে নেই। ফটোগ্রাফ তোলে বাস্তব, আর ছবি তো শিল্পীর কল্পনা। আপনি আরবকে দিয়ে ওর মনের কল্পনাকে ছবি করে তুলে ধরেছেন। আপনি তো যথার্থ শিল্পী। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো রিমলি দেবী। হ্যাঁ, আসি মিসেস মুখার্জি। হ্যাঁ, আসুন। ও, বলছিলাম যে নেক্সট উইকে আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে কিন্তু আরবকে আমরা প্রাইজটা দেব। ও, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গুড বয়। হ্যাঁ, এই প্রাইজটা কিন্তু তোমারও প্রাপ্য রিমলি। রিমলি, তোমাকেও কিন্তু আমার সাথে প্রাইজ কিনতে যেতে হবে। না না আরব দাদা, তা হয় না, আমি যাইতে পারুম না। না, তোমাকেও যেতে হবে, নইলে আমি প্রাইজ নিতে যাব না। আরব দাদা একটু শোনো আমার না, আমি কোনো কথা শুনতে চাই না। না রিমলি, আরব তো ঠিকই বলছে। আই থিঙ্ক প্রাইজ ডিস্ট্রিবিউশনে তোমার আরবের সাথে যাওয়া উচিত, কারণ এরকম একটা ইনোভেটিভ আইডিয়া তো তোমার মাথা থেকেই বেরিয়েছে, তাই না? তুমি চিন্তা করো না আরব শোনা, রিমলি দিদি তোমার সাথে একসাথে স্টেজে উঠে প্রাইজ নেবে। কি আনন্দ, কি আনন্দ, রিমলি যাবে, কি আনন্দ। বেশ, এবার চলো চলো। বড় ম্যাডাম আবার নারায়ক গাছান। গাড়িবাবু, এইটা আপনি কি করলেন? আরব দাদা তো না হয় ছোট, কিন্তু আপনি আরব দাদার কথা শুনে হ্যাঁ কইরা দিলেন। বড় ম্যাডাম কেমন রাগ কইরা চলে গেল। দেখো রিমলি, এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে আমি সেই ডিসিশনটাই নিয়েছি। আচ্ছা রিমলি, তুমি একটা কথা জানতে চেয়েছিলে, সেটা কি তোমার মনে আছে? আজকে বলছি, আমি তোমাকে পর ভাবি না রিমলি। পর হলে তুমি আমাদের সকলের জন্য এভাবে ভালো ভাবতে পারতে না, তাই তোমাকে আমি কখনো ধন্যবাদ দিয়ে পর করে দেব না। আমি যেরকম আমার পরিবারের ভালোর জন্য সিদ্ধান্ত নিই, ঠিক এবার থেকে তোমার ভালোর জন্য আমি সিদ্ধান্ত নেব।
পরিবারের বাইরের লোকের মতো মনের মধ্যে আর কোনো কিন্তু রেখো না রিমলি। তুমি আমাদের এই পরিবারেরই একজন রিমলি। কিন্তু বড় ম্যাডাম, আমার মনে হয় না আরবের সাথে প্রাইজ নিতে গেলে মম রাগ করবেন। তুমি নিশ্চিন্তে থাকো। আমি তোমাকে পর ভাবি না রিমলি। পরিবারের বাইরের লোকের মতো মনের মধ্যে আর কোনো কিন্তু রেখো না রিমলি। তুমি আমাদের এই পরিবারেরই একজন রিমলি। আচ্ছা উদয়, হ্যাঁ তুমি রিমলির ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছো? ভেবেছি, বাট সেরকম কিছু না। কেন বলো তো? রিমলিকে নিয়ে না আমি একটা জিনিস ভাবছিলাম, জানো তো। ওকে, বলো তাহলে। শোনো না উদয়, আমার মতে রিমলি পড়াশোনার সাথে সাথে যদি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে ওর ফিনান্সিয়াল প্রবলেমটাও সর্ট আউট হয়ে যাবে, প্লাস ও ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে কিছু একটা করতে পারবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট শ্রীজা, বাট পার্ট টাইম জব এখন রিমলি কি করবে? মানে আই মিন প্রতীকের এই জবটা যখন ছিল রেস্টুরেন্টে, দ্যাট উড হ্যাভ বিন পারফেক্ট, বাট ওটা তো এখন ইম্পসিবল। রাইট, বুঝতে পেরেছি। তাহলে আচ্ছা ঠিক আছে উদয়, তুমি শুধু একটা জিনিসের ওপরই ফোকাস রাখো, ও যেন ঠিক মতো ওর পড়াশোনাটা চালিয়ে নিয়ে যায়, ওকে? বাকি এক্সট্রা ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। তবে উদয়, একটা ছোট্ট প্রবলেম আছে। কি প্রবলেম শ্রীজা? আসলে কি বলতো, আমি রিমলিকে তো খুব একটা ভালো করে জানি না। মানে আই এম টকিং অ্যাবাউট হার কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ওর কিসে ন্যাক আছে, ও কি করতে চায় এটসেট্রা, বুঝলে তো? তাই ভাবছিলাম যে যদি রিমলির সাথে আমি কথা বলতে পারতাম, মানে আমার ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হতো। তুমি একটা কাজ করো না শ্রীজা, তুমি আজকেই রিমলির সাথে কথা বলে নাও। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমি ঠিক সময় মতো রিমলির সঙ্গে কথা বলে নেবো, ওকে? ওকে, থ্যাংক ইউ শ্রীজা। তুমি রিমলির ব্যাপারে এরকম ভাবে ভাববে আমি সত্যি এক্সপেক্ট করিনি। চলো সৃজা। হ্যাঁ আন্টি, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। ওকে, এসো। বাই বাই শ্রীজা। এই বাবু, তুই হঠাৎ করে এইসব দায়িত্ব নিতে গেলি কেন বলতো? এমনিতে দিদি কিন্তু আমাদের উপর ভীষণ রেগে আছে, তারপর এইসব করতে গিয়ে যদি কিছু জানাজানি হয় খুব খারাপ হবে, জানিস বাবু বিষয়টা। তুই কেন জড়াচ্ছিস বাবু এর মধ্যে? প্লিজ মা, তুমি কোনো চিন্তা করো না। আরে বাবা, আমি কি জিনিয়ার প্রেমে কোনো হেল্প করছি? আমি কি কোনো মিটিং অ্যারেঞ্জ করে দিচ্ছি? এসব তো আমি কিছু করছি না। বা আমার ছেলেটার সাথে কোনো সম্পর্ক আছে তাও নেই, তাহলে আমরা ফাঁসবো কেন? তবে হ্যাঁ, আমি কিন্তু জিনিয়াকে একটু আগুনের দিকে ঠেলে দিলাম। এই এসবের মানে কি? মা, আমি আবার বলছি, টেনশন করবে না। তবে হ্যাঁ, এবার একটা ধামাকার জন্য তোমাকে কিন্তু অপেক্ষা করতেই হবে। তুই যাই করিস বাবু, তুই কিন্তু একটু 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 সাবধানে করিস, আমার কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে। আবার না কিছু হয় বাবু? একদম টেনশন করবে না। এবার এমন একটা ঘটনা ঘটবে যে তানিশা মুখার্জি নিজের মুখ লুকানোর জায়গা পর্যন্ত পাবে না। হ্যাঁ বলো, কি এসে গেছো? বেবি আমি কি করবো বলো তো, সঙ্গে সঙ্গে বললে কি ওভাবে বাড়ি থেকে বেরোনো যায় নাকি? বাট আই এম রেডি, আই এম জাস্ট কামিং। আরে ওয়েট ওয়েট, কেন?
আরে দূর আর বলো না, একটা কাজে আটকে গেছি, তাই ওখানে আসতে পারিনি। শোনো, আমি তোমাকে একটা অ্যাড্রেস সেন্ড করছি, তুমি সেখানে চলে এসো। বলো কি অ্যাড্রেস? কি? একবার রিপিট করো, আমি শুনতে পেলাম না। স্যার জন অ্যাভিনিউ। স্যার জন অ্যাভিনিউ? যা বলেছি মনে আছে তো? আর যেন কোনো ভুল না হয়। ঠিক আছে। এবার তুমি তৈরি থাকো মা, আমি এমন একটা কাজ করে দিলাম তাতে মুখার্জি বাড়িতে এবার দাউ দাউ করে আগুন জ্বলবে। এই অ্যাড্রেসে চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি আসছি। গাড়ি বাবু, না চা। থ্যাংক ইউ ফর দ্য চা রিপ্লি, থ্যাংক ইউ সো মাচ। আমার এত মাথাটা ধরেছিল না, আর তুমি আদা দিয়ে চাটা দারুণ বানো, জাস্ট দারুণ। বাড়ির কাউরে তো জিনিয়া দিদির কথাটাও কইতে পারতাছি না। এইদিকে আমার মন হয়েছে বড় কু ডাকতাছে, কি যে করি। খবরদার! এ কে রে? দুর্গা সাজা শখ হয়েছে নাকি? চল ওর সব শখ আজকে ঘুচিয়ে দি। জন্মদিনের লাকির লাখ তো খুলে গেল রে ভাই। একটা চাইতে না চাইতেই আরেকটা পেয়ে গেছে। বাড়ির কাউরে তো জিনিয়া দিদির কথাটাও কইতে পারতাছি না। এইদিকে আমার মন হয়েছে বড় কু ডাকতাছে, কি যে করি। না না না, কিছু একটা করতেই হইব। এইভাবে চুপ কইরা বয়া থাকলে চলবো না। কিন্তু দাদারে ফোনটা করুন কেমনে? নাম্বার তো নাই। কি হয়েছে রিমলি? তুমি কিছু বলবে কি? অত না ভেবে বলো আমায় কি হয়েছে, কি হয়েছে? গাড়ি বাবু, ওই পরম দাদারে না আমি একটা ফোন করতাম, একটু নাম্বারটা দিবেন? যা বাবা, ফোনের কাছে দাদার নাম্বার নেই? তোমার কাছে পরমের নাম্বার নেই? এ তো ভারী অন্যায়, এটা তো লজ্জার বিষয়। ছি 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 ছি। এবার দেখছি তোমার একটা ফোন দরকার। অনেকদিন ধরে মুরাদিডাঙ্গাতেও ফোন করা হয়নি, নিশ্চয়ই মনটা খারাপ তোমার। সেটাই তো স্বাভাবিক। মন খারাপ কি আর করে না গাড়ি বাবু? কিন্তু কি করুন, আজকাল তো রোজই আমি স্বপ্নে ঘুন্টুরে দেখি। শান্তি শান্তি। আজটি আমাকে চান্না করে হয় বলতো রিমলি দি? কি কইতেছস তুই? রিমলিদি চলে গেছে বললে তোমরা তো দেখছি সব ভুলে বসে আছো। তোমাদের মনে নেই রিমলিদি আমাকে কি বলতো?
আজ তো জগন্নাথ দেবের চান করানোর দিন রে। আর চান কইরা জগন্নাথ দেবের জ্বর আইব, তারপর 14 দিন ঘরে, আর বাইর হইব সেই রথের সময়। তুই তো আমার জগন্নাথ দেব রে, আমার ছোট্ট ঠাকুর। আমার জ্বর আসলে তো মা আর আমাকে পড়তে বসতে বলবে না। কি মজা কি মজা। কিন্তু আমি 14 দিন ঘরে বসে থাকতে পারবো না, তাহলে রথ সাজাবো কখন? রিমলি দিদি চলে যাওয়ার পর থেকে আর তো কোনো মজাই হয় না। সামনে রথ, রিমলি দিকে ছাড়া কি করে রথ টানবো বলো তো বাবা? আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, রিমলি দিদি যদি রথের সময় না আসে না, আমিও রিমলি দিদির কাছে চলে যাব। এই দেখো ঘন্টু কি 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 কয়? সন্ধে হয়ে গেল তো, জিনিয়া তো এখনো আসেনি। সেটাই তো চিন্তা হইতেছে গাড়ি বাবু। এখন যদি বড় ম্যাডাম আয়া পড়ে তাহলে আপনিও জানেন কি হইব। না না, দাঁড়াও দাঁড়াও, আমি একবার জিনিয়াকে ফোন করি তো। উফ, কি যে করে না জিনিয়া। কি করেছে জিনিয়া? দিদি, জিনিয়া তো বাড়িতে নেই। ও তুমি তো বেরিয়ে যাওয়ার পরেই সৌমিলিকে বলে ও বন্ধুদের সঙ্গে লাঞ্চ করতে বেরিয়ে গেছে। এখন তো ডিনারের সময় হয়ে গেল, সময় গুলিয়ে ফেলছে নাকি ও? হে ঠাকুর, এই ভয়টাই তো পাইছিলাম। হ্যালো, ঠিক আছে, যত্নে রাখো, আমি আসছি। মম, জিনিয়া কি বলছে? সুইচ অফ বলছে। কাকাই, আইসক্রিম তো এখনো এলো না। আরফ, কাকাইকে ডিস্টার্ব করো না, আইসক্রিম ঠিক সময় মতো চলে আসবে। চুপ। এত রাত হয়ে গেল এখনো ফোন সুইচ অফ। এরকম তো কখনো করে না ও। আরফ, তুমি ঘরে যাও, আইসক্রিম এলে আমি ডেকে নেবো, যাও। রূপজিৎ। হ্যাঁ বৌদি। রূপজিৎ, এবার কিন্তু আমার সত্যি সত্যি টেনশন হচ্ছে। তুমি প্লিজ একটু খোঁজ করো, দেখো কোথায় আছে। প্লিজ প্লিজ, হারি আপ হারি আপ। আমার মম, তুমি এত টেনশন করো না প্লিজ। ওর বন্ধুদের সাথে বেরিয়েছে, ব্যাটারিটা লো, হয়তো ফোন সুইচ অফ হয়ে গেছে। না না, এখন আমাদের প্যানিক না করে ওয়েট করা উচিত মম। উদয়, উদয়, এটা এই ব্যাপারটাকে এত ক্যাজুয়ালি নিলে হবে না কিন্তু। হ্যাঁ, এত রাত হয়ে গেছে এখনো ফোন সুইচ অফ। যিনি আমাকে যথেষ্ট ভয় পায়, আর ও জানে ওর ফোন সুইচ অফ টানা থাকলে আমি কতটা রিয়াক্ট করতে পারি। কোয়েনা, জিনিয়া সব বন্ধুদের নাম্বার তোমার কাছে আছে না? ফোন করো করো করো, এক্ষুনি করো, দেখো কোথায়, দেখো। প্যাম, বলছি যে জিনিয়াকে একটু ফোনটা দে না রে। আসলে অনেকক্ষণ ধরে ওর ফোনে ট্রাই করা হচ্ছে, ওর ফোনটা সুইচ অফ। কি?
জিনিয়া তোদের সাথে নেই? তাহলে ও গেল কোথায়? আচ্ছা তোরা কি জানিস ও কোথায় যাচ্ছে? হ্যালো প্যাম, আমি জিনিয়ার মম বলছি। তুমি একটু অন্য বন্ধুদের থেকে খোঁজ নিয়ে দেখো তো জিনিয়া কোথায় আছে। কিন্তু জিনিয়া তো বাড়িতে বলে গেছো তোমাদের কোনো বন্ধুদের সঙ্গে লাঞ্চে গেছে। কিন্তু প্রতীকটা আবার হঠাৎ করে গেল কোথায়? ওকে ভরসা নেই। এইসব আবার প্রতীকের প্ল্যান নয় তো? কি যে করতে চাইছে ছেলেটাই জানে। যে ভয়টা আমি পাইতাছিলাম শেষ পর্যন্ত সেইটাই হইতাছে। কিন্তু কাউরে তো আমি সত্যিটাও কইতে পারতাছি না। জিনিয়া দিদি ওই ছেলেটার লগেই গেছে। রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি এই কাজটা করলে? হ্যাঁ, রিভেঞ্জ কি বলছো মামুনি? হ্যাঁ, আমরা তো এখন কিছুই করিনি। রিভেঞ্জ তো এবার হবে। মানে কি করবে তোমরা? প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ছেড়ে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ। ছেড়ে দেবো? হ্যাঁ মামুনি, তোমায় ছেড়ে দিলে তো আমাদের এত কষ্ট করা প্ল্যান সব নষ্ট হয়ে যাবে, তাই না মামুনি? প্রথমে তুমি যখন জাগলে তাহলে প্রথম ফোনটা তুমিই করো, আর ও জাগলে তখন ও ফোনটা করবে। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, করো, ফোনটা করো। কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে মামুনি। মামুনি আর একটু দাঁড়াও, তারপর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, না ফোনটা করো, ফোনটা করো। ফোনটা না করলে যে তোমায় ছাড়বো না জানে মান। যাও ওদের ফোনটা ধরো। হ্যালো, এসব হাই হ্যালো পরে হবে, আগে তানিশা মুখার্জিকে ফোনটা দাও। কে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? এই বেশি বকবক করবি না, তানিশাকে ফোনটা দে। কি হলো উদয়, কার ফোন? মম কিছুই বুঝতে পারছি না, বলছি তোমার সাথে কথা বলবে। হ্যালো, কে বলছেন? ম্যাডাম, আমি কে বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেয়ে জিনিয়া। কোথায় কোথায় জিনিয়া কই? আপনি কি বলছেন? ম্যাডাম এত উতলা হবেন না, আপনার প্রিয় মেয়ে আমার কাছেই আছে, এত উতলা হবেন না প্লিজ। মানে মানে বলছিলাম যে দেখুন, আপনি যদি উতলা হন তাহলে আপনার প্রেশার বাড়বে, আপনার টেনশন বাড়বে, সেটা কি মানায় বলুন? আর আপনার প্রিয় মেয়ে জিনিয়া আমার কাছেই আছে, ওকে খুব যত্ন করে রেখেছি। শুনবেন আপনার মেয়ের আওয়াজ, জিনিয়ার আওয়াজ শুনবেন? শুনুন 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 শুনুন।
তুমি? জিনিয়া, জিনিয়া তুমি কোথায়? হ্যালো ম্যাডাম, আপনার জিনিয়ার গলা শুনলেন তো? এবার আপনি ঠিক করুন যে আপনি কি করবেন। আপনার মেয়ে আমাদের কাছে সুস্থ অবস্থায় আছে এবং আপনার মেয়েকে যদি সুস্থ অবস্থায় চান তাহলে গুনে গুনে 10 কোটি টাকা ক্যাশ আমাদেরকে দিয়ে দিন, কেমন? হ্যালো, হ্যাঁ ম্যাম, বলছিলাম আপনার তো অনেক যোগাযোগ, আপনি চাইলে পুলিশে ইনফর্ম করতেও পারেন। হ্যাঁ, তারপরে আপনি চালাকি টালাকি করলেও করতে পারেন, কিন্তু আপনার মেয়ে তো আমাদের কাছে। মেয়েকে হয়তো পাবেন, কিন্তু জ্যান্ত না কি অবস্থায় সেটা তো গ্যারেন্টি আমরা দিতে পারছি না ম্যাডাম। ঠিক আছে, আপনি এবার ঠিক করুন আপনি কি করবেন। আপনার মেয়েকে জ্যান্ত অবস্থায় নেবেন না কি? মামি, বড় ম্যাডাম। কে ফোন করেছে মা? বলো না মামি। জিনিয়া, জিনিয়া কিডন্যাপড হয়েছে। What? বাড়িতে কেউ জানে না, তার মানে তোমরা দুজনে ফাঁকা বাড়ি দেখে এখানে ফুর্তি করতে এসেছিলে। ওয়েল ডান, ওয়েল ডান, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, চুপ, হ্যাঁ একদম চুপ, বেশি কথা বললে। কি দাঁড়িয়েছিস? ফোনটা কর, ওর মমকে ফোনটা কর, মমকে ফোনটা করে জানা মেয়ের কুকীর্তির কথা। ফাঁকা বাড়ি দেখে দুজনে ফুর্তি করতে এসেছিল, আমাদের হাতে ধরা পড়েছে। তোমরা আমার জন্য মমকে কেন ফোন করবে? প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ মমকে কিচ্ছু বলো না, প্লিজ প্লিজ। কি করবো বলো তো, তোমার বয়ফ্রেন্ডের বাড়ি থেকে তো টাকা দিচ্ছে না, তাহলে আমাদের ক্ষতিপূরণটা মিটবে কি করে? কে দেবে টাকা আমাদের? হ্যাঁ শোন, তোর কাছে এখন সে দুটো রাস্তা খোলা। হয় তুই তোর মমের কাছ থেকে তোর বয়ফ্রেন্ডের জন্য মুক্তিপণ দাবি করবি, না হলে তোরা তোর বয়ফ্রেন্ডের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আর ভিডিও আমরা তুলে ধরবো। হ্যাঁ, কি বলিস? এবার দেখ তুই কি করবি, কোনটা ভালো কোনটা মন্দ, যেটা বলবি সেটাই করব। দেখে নে কি করবি, দেখে নে, দেখে নে, দেখে নে, দেখে নে। উদয়, উদয় এই ব্যাগে পুরো টাকাটা আছে, যাও যেমন করে পারো তোমার বোনকে নিয়ে এসো। টাকার ব্যাগটা নিয়ে উদয় যাবে না, পরম যাবে। আর ব্যাগে কোনো টাকা থাকবে না, ব্যাগটা খালি থাকবে। কিন্তু রূপজিৎ। বৌদি, তুমিও তো ভুলে যাচ্ছ আমি একজন পুলিশ। আমার চোখের সামনে তোমরা একটা অপরাধীর হাতে টাকা তুলে দেবে, সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর জিনিয়া তো অন্য কেউ নয়, আমার দাদার মেয়ে, আমারই সন্তানের মতো। তোমার কি মনে হয় বৌদি, তোমার কি মনে হয় আমি জিনিয়ার জন্য কোনো ভুল স্টেপ নিতে পারি? না 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 বৌদি, তোমাদের কোনো কথা শুনবো না, বরং এই কেসে আমি যা বলবো তোমাদের তাই শুনতে হবে। হ্যাঁ, কারণ এই কেসটা কিভাবে সলভ করতে হয় তোমাদের সবার থেকে আমার বেটার জানা আছে। আর এই ডেলিকেট সময় আমি আমার ভাইজি সুরক্ষার কথা ভেবে তোমাদের ডিসিশন মেনে নিতে পারছি না, সরি। পরম, তুমি যাবে খালি ব্যাগটা নিয়ে, কিছুটা দূরে সিভিল ড্রেসে আমি পুলিশ ফোর্স নিয়ে ওয়েট করবো। তারপর অবস্থা বুঝে আমরা নেক্সট ডিসিশন নেবো। উদয়, তুই আর ইন্দ্র আমার নেক্সট ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবো। বৌদি, একদম টেনশন করো না, আমি কিন্তু জিনিয়াকে নিয়েই ফিরবো, কথা দিলাম। পরম, চলো চলো চলো। কোয়েনা, তুই একটা কাজ কর, তুই কন্টিনিউয়াসলি জিনিয়াকে ফোন করে যা। ওকে, আমি ওকে ট্র্যাক করার চেষ্টা করছি, তাহলে জানতে পারবো কোন জোনে আছে। ওকে?
দাদা দাদা একটু আমারে কইতে পারবেন সার্জন অবনীটা কোনখানে? সার্জন? আমি তো সার্জন। তুমি সার্জন? তাহলে আমি ভাই অবনী। মা, শোনো মা, তুমি কি যেন একটা জায়গা খুঁজছিলে? কাকু ওই সার্জন অবনী। সার্জন অবনী বলে এখানে কোনো জায়গা নেই মা। তবে হ্যাঁ, সার্জন এভিনিউ বলে একটি জায়গা আছে, মনে হয় তুমি ওই জায়গাটাই খুঁজছো। স্যার জন অ্যাভিনিউ? তাহলে এক কাজ করো মা, তুমি ওই বড় রাস্তা দিয়ে সোজা গিয়ে ওই সামনে ডান দিকে যে রাস্তা ঢুকছে ওইটাই সার্জন অ্যাভিনিউ। যাও, তুমি পেয়ে যাবে। থ্যাংকু কাকু, থ্যাংকু। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেন। থ্যাংকু। আমি তো মনে হয় অনেকটা কাছাকাছি চলে আইছি। তাইলে এইবার কি করুম? গাড়ি বাবুরে একবার খবর দিব? না না, গাড়ি বাবুরে খবর দিতে গেলে তো আবার অনেকটা দেরি হয়ে যাইব। যা করার আমারে একাই করতে হইব এবার। কেষ্ট ঠাকুর, তুমি আমার সহায় থাকো। যেইভাবেই হোক আমি যেন জিনিয়া দিদির সুস্থ মতো ফিরায় আনতে পারি। এই সবটা আমার প্ল্যান। ভুল লোকেরে ভরসা করছিল জিনিয়া দিদি। আমি ওকে দীক্ষাই কইছিলাম না যে এরা এক একটা পিশাচ। তা জেনেই যখন গেছো তাহলে বাকিটা বাদ রাখি কেন? পুরোটাই শুনে নাও। লাকি আর ম্যাক্স যা যা করেছে সবটা আমার কথায় করেছে, কারণ এই পুরো প্ল্যানটাই তো আমার। তোমার মতো সোনার ডিম পাড়া হাঁসকে কি এত সহজে ছেড়ে দিতে পারি জিনিয়া? আগের ঘটনায় লাকি মার্ক হয়ে গেছিল, তাই এবার আমাকে কষ্ট করে মাঠে নেমে ওই অল্প একটু লুকোচুরি খেলতে হলো। এই যা এতটা বোকা ছিলাম? এরকম একটা নোংরা জানোয়ার অত দেখতে ছেলেকে নিজের বন্ধু ভেবে এত বড় ভুলটা আমি করলাম। ভুল যখন করেছো ভুলের খেসারত তো দিতে হবে, তাই না? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভগবান, আমি কেন শুনলাম না তোমার কথা? তুমি বারবার আমাকে বারণ করেছিলে, আমি তবুও তোমার কথা শুনলাম না। তোমায় অবিশ্বাস করে আমি বিশ্বাস করেছি। এত বড় ভুল করেছি আমি। শাস্তিটা আমার পাওয়া দরকার। তুমি ওকে কেন ধরেছো? ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও। তোমরা একটা মাইয়ার ভালোবাসা, বিশ্বাস, ভরসা এসব নিয়ে খেলতেছ। এর থেকে বড় পাপ আর হয় না।
ভালোই ভালোই কইতাছি আমারে জায়গা দাও নইলে এমন হাল করুম না যে নিজেকে মুখ দেখাইতে পারবে না যাও তাই নাকি? এই আঁকড়ে দাঁড়িয়ে কি দেখছিস? উড়ি দে মেয়েটাকে। প্লিজ 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 না এবার কি করবে? কি করবে এবার? আমি বাড়ি যাব না কিছুতেই ও বাড়ি যেতে পারবো না কোন মুখ নিয়ে দাঁড়াবো ভাই আমি যে যাবো না আমি বাড়িতে যেতে পারবো না মনকে কি জবাব দেবো আমি দাদাই আমাকে এই রিকোয়েস্টটা করিস না আমি 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 হাত জোর করে বলছি আমি ফিরতে চাই না ও বাড়িতে আমি কোনোভাবে ফিরবো না বাড়িতে আমি মিথ্যে কথা বলে বেরিয়ে এসেছিলাম মানুষগুলোর সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো না আমি আমি যাবো না দাদাই তুই আমাকে যেখানে নিয়ে যেতে চাস আমি চলে যাব বিশ্বাস কর ওই বাড়িতে হাত জোর করে বলছি আমাকে প্লিজ রিকোয়েস্ট করিস না আমি পারবো না আমি যাবো না তুই যেখানে বলবি আমি সেখানে চলে যাবো প্লিজ আমি বাড়ি যাবো না তুই সবাইকে একটু বোঝাও না আমি থাকবো না আমি বেরিয়ে যাবো আমি প্লিজ আমি যাবো না বাড়িতে আমি কিছুতেই যাবো না ভাই আমি যাবো না আমি আমার বন্ধুর উপর ভরসা করেছিলাম সেই আমায় কিডন্যাপ করলো না 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 আমি ফিরবো না তো আমি ফিরতে পারবো না জিনিয়া তুই এরকম পাগলামি কেন করছিস বলতো আচ্ছা আমাদের ওপর কি তোর একটু ভরসা নেই আরে আমি আছি রিমলি আছে মম কিচ্ছু বলবে না তোকে আমরা তো আছি নাকি
ফিরবো না। তুমি দামাইকে বলো না, রিমলি বারবার ধরে তোমায় বলছি আমি যাবো না। তুমি কেন বুঝতে পারছো না দামাই? প্লিজ প্লিজ প্লিজ। জিনিয়া দিদি এদিকে দেখো, ও জিনিয়া দিদি দেখো দেখো আমার দিকে দেখো, বড় ম্যাডাম তো চিন্তা করতেছে না, আমাকে তো বাড়ি ফিরতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কথা ভাইপা দেখো তো, বড় ম্যাডাম তো তোমার ওই বন্ধুর ব্যাপারে কিছু জানেন না, তাই না? আর আমরা যদি ওনাগো গিয়া কিছু না কই তাহলে তো কিছু জানতে পারবো না। হ্যাঁ, তুমি আর ভয় পাইও না, বাড়ি ফিরে চলো চলো। এক্স্যাক্টলি, রিমি তো ঠিকই বলছে জিনিয়া, একবার শোন ওর কথাটা। আমরা মমকে কিচ্ছু বলবো না, ওকে? এই প্রমিস করলাম। তুই প্লিজ এরকম ভাবে কাঁদিস না, প্লিজ। কিন্তু কাকিমণি কাকিমণিরা তো সবটা জানে, তাহলে কি হবে দাদাই? মানে কি জানতো কাকিমণিরা? আমি যে স্যান্ডির সঙ্গে বেরিয়েছিলাম, কাকিমণি আর প্রতীকদা সবটা জানতো। ওরা যদি মমকে সব জানিয়ে দেয় তাহলে আমি কি করব? না 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 না, আমি যেতে পারবো না ভাই, আমি প্লিজ প্লিজ এরকম করিস না। দেখ, কাকিমণি আর প্রতীক সবকিছু জানতো, মানে তোকে ওরা তাও একলা যেতে দিল? ওদের কি মিনিমাম রেসপন্সিবিলিটি নেই? তুমি চিন্তা করো না, আমার কি মনে হয় জানো তো, ছোট ম্যাডাম এখনো বড় ম্যাডাম রে কিছু কয় নাই, জানো তো। যদি বড় ম্যাডাম রে ছোট ম্যাডাম কিছু কইতো তাইলে এতক্ষণে নিশ্চয়ই বড় ম্যাডাম গাড়ি বাবুরে একটা ফোন করতো, তোমার বন্ধুর কথা জিগাইতো। এখনো যখন করেন নাই তার মানে নিশ্চয়ই কিছু জানেন না। হ্যাঁ রিমলি, তুমি ঠিকই বলেছ। মম যদি স্যান্ডির ব্যাপারে কিছু জানতো তাহলে আমাকে নিশ্চয়ই বলতো। আর এখন যখন আমরা তোকে উদ্ধার করে আনছি, আই ডোন্ট থিঙ্ক মম কিছু বলবে তোকে। তুই চিন্তা করিস না, তুই আমাদের উপর একটু ভরসা রাখ না। জিনিয়া দিদি, তুমি একদম ভয় পাইবা না। আমরা সবাই তোমার সঙ্গে আছি, একদম ভয় পাইবা না। আমরা তো আছি নাকি? আগের বার যখন আমি লাকির সাথে নাইটা উঠে বেরিয়েছিলাম, কেউ বাঁচাতে পারবে না তোমায়, স্বয়ং ভগবানও নয়। Anybody help! Anybody please help! তার মানে রিমলি সেদিন সব সত্যি বলেছিল? হ্যাঁ পিসমণি, আমি মমের ভয়ে আর এই কাকিমণির কথায় রিমলিকে মিথ্যেবাদী সাজিয়েছিলাম, ওকে মিথ্যেবাদী বলেছিলাম। জীবনে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি এরকম করতে চাইনি। সেদিন যদি রিমলি না থাকতো তাহলে আজকের মতোই আমার অবস্থা হতো। আমি কি করতাম? আমি জীবনে এই স্যান্ডি আর লাকি রিমলি থাকার জন্য আমার সাথে ঠিক যা যা করতে পারিনি,
বিশ্বাস করো তার প্রতিশোধ নেওয়ার জন্য এই জঘন্য প্ল্যানটা সাজিয়েছে। আমি ভাবতে পারিনি আমার সাথে কি হয়ে যাচ্ছে। হবে না মা, কিচ্ছু হয়নি। দিদি দিদি তুমি এরকম করো না, তুমি একটু শান্ত হও। এত উত্তেজনা তোমার জন্য ঠিক নয় জিনিয়া দিদি, একটু শান্ত হও। I'm sorry. পারলে তোমার এই জিনিয়া দিদিটাকে ক্ষমা করে দিও। তোমার সঙ্গে আমি ঠিক যা যা করেছিলাম তার ক্ষমারও অযোগ্য। তুমি বারবার আমাকে বাঁচাতে চেষ্টা করেছো, বারবার বাঁচিয়েছো। তা সত্ত্বেও আমি তোমাকে মিথ্যেবাদী বলেছি রিমি। আমি খুব খারাপ একটা মানুষ, আমি খুব খারাপ একটা মানুষ। আমি বুঝতে পারিনি এরপরেও এত কিছুর পরে কত অপমান করেছি আমি তোমাকে, তারপরেও তুমি আমাকে বাঁচাতে কেন? বলো না কেন, কেন দিদি? জিনিয়া দিদি, তুমি আমার বোনের মতো। আর ছোট বোন কোনো ভুল করলে সেইটা কি মনে রাখতে হয় কও? সেই সব আমি সব ভুল লাগেছি জিনিয়া দিদি। তুমি এখন এইসব ছাড়ো তো, অনেক হয়েছে। তুমি চলো ঘরে, চলো, তোমার তো এখন বিশ্রামের দরকার। এরপরেও রিমলির ওপর আশা করি তোমার আর কোনো সন্দেহ নেই লোপা? দিদি আমি অনেকক্ষণ ধরে আমি চুপ করেছিলাম কাকিমণি, কিচ্ছু বলিনি, শুধুমাত্র আমায় রিমলি বারণ করেছিল বলে। ভেবেছিলাম এই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের সাথে পরে কথা বলে নেব, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারছি না। অনেক কথা বলেছো তুমি, অনেক কথা বলেছো। এবার আমি তোমায় জিজ্ঞেস করব আর তুমি উত্তর দেবে।